কলকাতার রিয়েল এস্টেট মার্কেট নিয়ে কিন্তু আবার বেশ আলোচনা হচ্ছে। বেশ একটা নতুন সাড়া পাওয়া যাচ্ছে বাজারে। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক যে ঠিক কি ঘটছে। তো মূল প্রশ্নটা হলো, মার্কেটের এই যে নতুন করে জেগে ওঠা, এর পেছনের আসল কারণটা কি? মানে হঠাৎ করে এই পরিবর্তনটা আসছে কোথা থেকে? এই ব্যাপারটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দেখুন, সব কিছুর মূলে রয়েছে একটা জিনিস, আস্থা। মানে ইনভেস্টরদের কনফিডেন্স। অনেক দিন পর বিনিয়োগকারীদের সেই আস্থাটা আবার ফিরে এসেছে। ওরা কলকাতার ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী, আর এই বিশ্বাসটাই পুরো মার্কেটকে নতুন করে চাঙ্গা করে তুলেছে। কিন্তু এই আস্থা তো আর এমনি এমনি তৈরি হয়নি, তাই না? এর পেছনে দুটো বড় কারণ আছে। এক নম্বর হল শহরের নতুন মেট্রো লাইনগুলো। এগুলো শুধু যাতায়াতকেই সহজ করছে না, বরং শহরের এক প্রান্তকে অন্য প্রান্তের অনেক কাছে নিয়ে আসছে। আর ২ নম্বর হল ওয়েল প্ল্যান্ড নতুন টাউনশিপগুলো, যেগুলো একদম আধুনিক জীবনযাত্রার সব সুবিধা এক জায়গায় করে দিচ্ছে। তাহলে আসুন প্রথমে রেসিডেন্সিয়াল বা আবাসিক দিকটা নিয়ে কথা বলা যাক। মানে থাকার জন্য বা বাড়ি কেনার জন্য শহরের কোন এলাকাগুলো এখন সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রে রয়েছে। এই গ্রোথের একদম সেন্টারে আছে কয়েকটা বিশেষ এলাকা, যেমন ধরুন নিউ টাউন, রাজারহাট, আরইএম বাইপাস। সূত্র অনুযায়ী এই জায়গাগুলোতেই এখন সবচেয়ে বেশি চাহিদা। আসলে ভালো ইনফ্রাস্ট্রাকচার আর কানেক্টিভিটির জন্য এই এলাকাগুলোই এখন হটস্পট হয়ে উঠেছে। এখানকার বৃদ্ধির ধরনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সোর্স এটাকে এক কথায় বলছে অ্যাফোর্ডেবল গ্রোথ। মানে খুব দামি বা লাক্সারি প্রপার্টির থেকে বেশি জোর দেওয়া হচ্ছে এমন প্রপার্টির ওপর যা সাধারণ মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের নাগালের মধ্যে। আর এটাই কিন্তু বাজারের আসল চালিকা শক্তি। আচ্ছা, রেসিডেন্সিয়াল তো বোঝা গেল। এবার চলুন কমার্শিয়াল বা বাণিজ্যিক দিকটা একটু নজর ফেরানো যাক। মানে ব্যবসা বাণিজ্য কোথায় বাড়ছে, অফিস বা দোকানপাটের জন্য কোন জায়গাগুলো এখন ভালো চলছে। কমার্শিয়াল স্পেসের কথা বললে দুটো নাম সবার আগে আসে। একটা হলো সল্টলেক, যেটা এখন কলকাতার আইটি আর কর্পোরেট হাব বললেই চলে। আর অন্যটা হলো শহরের সেই চিরচেনা প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট, যেটা আজও ব্যবসার জন্য একটা দারুণ পছন্দের জায়গা। আর এখানে কিন্তু রেসিডেন্সিয়াল আর কমার্শিয়ালের মধ্যে মূল পার্থক্যটা বোঝা যায়। রেসিডেন্সিয়াল মার্কেটে যেখানে ফোকাসটা হলো গ্রোথ, সেখানে কমার্শিয়াল মার্কেটের মূল আকর্ষণ হল স্টেবল রেন্টাল ডিমান্ড বা ভাড়ার স্থিতিশীল চাহিদা। মানে এখানে বিনিয়োগকারীরা হুট করে দাম বাড়ার চেয়ে বরং একটা নিয়মিত আয়ের ওপর বেশি ভরসা রাখছেন। তো দুটো মার্কেটকে যদি পাশাপাশি রাখি, ছবিটা বেশ পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে রেসিডেন্সিয়াল মার্কেট, যেখানে অ্যাফোর্ডেবল গ্রোথের সুযোগ রয়েছে, আর অন্যদিকে কমার্শিয়াল মার্কেট, যেটা একটা স্টেবল বা স্থিতিশীল ভাড়ার নিশ্চয়তা দিচ্ছে। দুটো কিন্তু দুরকম বিনিয়োগের স্ট্র্যাটেজি। আলোচনা তো অনেক হলো, কিন্তু আসল কথা তো সংখ্যা। মানে ফাইন্যান্সিয়াল দিকটা কি বলছে? যে কোনো বিনিয়োগের আগে তো সংখ্যাগুলো বোঝাটা খুব দরকারি। চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। তাহলে ইনভেস্ট করলে আয় কেমন হতে পারে? সোর্স অনুযায়ী গড়ে রেন্টাল yield, মানে ভাড়া থেকে বছরে যে আয়টা হয়, সেটা মোটামুটি ৩.৫ থেকে ৫% মধ্যে। কোনো প্রপার্টিতে টাকা রাখলে ভাড়া থেকে কী রকম রিটার্ন আসতে পারে, এটা তারই একটা বড় ইঙ্গিত। এখন প্রশ্ন হলো, ঠিক কোন ধরনের প্রপার্টিতে বিনিয়োগ করলে লাভ বেশি? এক্ষেত্রে সোর্স একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সেটা হলো লম্বা সময়ের কথা ভাবলে রেডি টু মুভ বা তৈরি ফ্ল্যাটই কিন্তু সেরা অপশন। মানে যেগুলোতে সঙ্গে সঙ্গে থাকা শুরু করা যায়, সেগুলোর চাহিদা আর দাম বাড়ার সম্ভাবনা দুটোই বেশি। অবশ্যই একজন বিনিয়োগকারীর পরিস্থিতি এক রকম হয়। তাই যাদের আরও নির্দিষ্ট পরামর্শ দরকার, তাদের জন্য সোর্স একটা পথের কথাও বলেছে। শহরা বিশেষ অ্যাডভাইজারি ফার্মগুলোর সাথে যোগাযোগ করলে আরও পার্সোনালাইজড তথ্য পাওয়া যেতে পারে। সবশেষে একটা জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার পুরো শহরের ছবিটাই বদলে দিচ্ছে, তাহলে ২০২৫ সালে আসল সুযোগটা ঠিক কোথায় লুকিয়ে আছে? নতুন এলাকাগুলোর দ্রুত বৃদ্ধিতে, নাকি শহরের পুরনো আর প্রতিষ্ঠিত বাণিজ্যিক কেন্দ্রগুলোর সেই স্থিতিশীল আয়ের মধ্যে? উত্তরটা কিন্তু ভাবার মতো।